এই যে মিস আনহা ম্যাম, আপনি জেগে আছেন নাকি গোসল করতে করতে ঘুমিয়ে পড়েছেন? বালিশের চাদর কি দেবো ঘুমাতে? আকিবের কথায় আনহা হক চুকিয়ে গেল। তাড়াতাড়ি বের হতে নিলে খেয়াল করলো ওর তোয়ালে পরেই বের হচ্ছে। এমা, আমি তো তোয়ালে পড়া, এভাবে বের হচ্ছি কেন? আনহা তাড়াতাড়ি করে চেঞ্জ করে বেরিয়ে আসে। সাথে সাথেই আকিব বাথরুমে ঢুকে আনহার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আকিব ইস, পাতলা অ্যাটিটিউড দেখায় আমার সাথে। আনহা নিচে চলে আসে, শাশুড়ির সাথে খাবার রেডি করে। বারবার সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আকিব আসে কিনা। আনহা ভাবলো এখন আকিব রুমে গেলেই আনহা ওকে সব বলবে, কিন্তু হয়ে গেল তার উল্টো। আকিব সোফায় গিয়ে বসে টিভি অন করে। আনহা মুখটা গোমরা করে ফেলে। এখন আকিবের সাথে কথা বলবে কিভাবে? এখানে তো শাশুড়িও আছে। উনি বসে বসে কিসের যেন একটা বই পড়ছেন। আকিবকে রুমে পাঠানোর একটা ফোন দিয়ে আটলো আনহা। আনহা গিয়ে সোফায় বসলো। আকিব, তুমি একটু চেপে বসো তো, আমি পা তুলে বসবো। আকিব একটু বিরক্ত হয়ে সরে বসে। আনহা দুপা তুলে আধশোয়া হয়ে আছে। একটু পরে আনহা আবারও বলে উঠল, এসব কি ছাইপাশ দেখছো তুমি? কি খেলা না খেলা? এখানে কি বাংলাদেশের খেলা হচ্ছে যে দেখবে? রিমোট আমাকে দাও। তোমার দেখতে ইচ্ছে না করলে রুমে যাও। না, আমি টিভি দেখবো। তোমার প্রবলেম হলে তুমি রুমে যাও। এখন রিমোট দাও। না, আমি দেবো না। আনহা আকিবের হাতের থেকে রিমোট টানতে লাগলো। আকিবও সমান তালে রিমোট টানছে। কি হয়েছে আকিব? আনাকে রিমোট দাও। কিন্তু মা, কোনো কথা নয়, যা বলছি তাই করো। আনহা একটু খুশি হয়, কারণ আকিব এখন রুমে যাবে। আর একটু পরেই আনহাও যেতে পারবে। কিন্তু এবারও আনহার ভাবনা এক গ্লাস পানি ঢেলে আকিব বাড়ির বাইরে চলে যায়। আনহা এবার কাঁদো কাঁদো হয়ে গেল। বেচারি করতে চাইলো কি আর হয়ে গেল কি? আকিব বাইরে চলে যায়। এখন আনহা কি করবে? এখান থেকে যেতেও পারবে না। তাহলে শাশুড়িকে কি জবাব দেবে? ওর জন্যই তো আকিবকে বকে বের করে দিল। আনহা সোফায় চিত হয়ে শুয়ে রিমোট দিয়ে চ্যানেল বদলাচ্ছে। কিচ্ছু ভালো লাগছে না ওর। টিভি দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় আনহার ঘুম ভাঙলো। আনহা ফ্রেশ হয়ে নিয়ে ওর শ্বশুর শাশুড়ির জন্য চা বানাতে গেল। তখনই আকিব বাড়ি ফিরল। আনহার তো ইচ্ছে করছে এক্ষুনি চা বানানো ফেলে আকিবের কাছে যেতে, কিন্তু পারবে না। চা বানিয়েও নিয়ে ওর শ্বশুর শাশুড়িকে দিয়ে আসতেই নিলেই ওর শাশুড়ি ওকে টেনে নিজের পাশে বসিয়ে গল্প শুরু করে দিল। আনহা এবার পড়ল মহাবিপদে। কী করবে এখন? ওর ইচ্ছে করছে এক গ্লাস পানিতে ডুবে মরতে। প্রায় ঘন্টাখানিক কথা বলা শেষ। তারপর আনহা চলে আসে। এখন আবার রাতের খাবার বানাতে হবে। আনহার আর আকিবের কাছে যাওয়া হলো না। শ্বশুর শাশুড়িকে খাইয়ে আনহা এক কাপ কফি হাতে আস্তে আস্তে রুমে যায়। গিয়ে দেখে আকিব টেবিলে বসে পড়তেছে। কাপা কাপা হাতে টেবিলে কফির কাপ রাখলো। আকিব এক নজর আনহার দিকে তাকিয়ে আবার পড়ায় মন দিল। যদিও আনহাকে দেখে ওর পড়ায় মন বসে না, তবু বইয়ের দিকে তাকিয়ে আছে। আনহা এখনও আকিবের পাশে দাঁড়িয়ে আছে। আকিব বুঝলো যে আনহা ওকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু আকিব কিচ্ছু বলল না। আকিব কিছু বলছে না দেখে আনহা বলে উঠল, আকিব, আই ওয়ান্ট সে সামথিং টু ইউ। হুম, বলো। আল্লাহ সহায় হও। মানে কিভাবে যে বলি। আমাকে কি নতুন দিচ্ছ নাকি? না, তাহলে আমতা আমতা না করে বলো, শুনছি। আমার পড়া আছে। আসলে আকিব, উফ, ভারী জ্বালা তো। নেল কেটে লাগবে তোমার? না না, তাহলে কি বলবে? আসলে আকিব, তুমি হুম, আমি। তুমি সাদা কালো মন। হোয়াট? সাদা কালো মন? বলতে দাও। হুম, বলো। তুমি সাদা কালো মন, তারপর যেন কি মনে পড়েছে, সাদা কালো মন, রঙিন ইচ্ছা, ভুলে গেছি। হোয়াট? সাদা কালো মন রঙিন? এসব কি রাজা খেয়েছে নাকি? ঠিক মতো বললে বলো, নাহলে বিদায় হও। আনহা মুখ গোমরা করে চলে আসলো। নিজের মাথায় নিজেই গাঁটটা মারতে লাগলো। কিছুই বলতে পারলো না আকিবকে। কিছুই বলতে পারলাম না। কালকে বাড়িয়া তো আমাকে রাম ধোলাই দিবে, এখন কি করি? আনহা ওনার আঁচল হাতে নিয়ে মোচড়াতে মোচড়াতে নিচে চলে আসলো। পরের দিন ভার্সিটিতে আনহা আর মারিয়া মাঠের কোণায় বসে আছে। আনহা চুপ করে আছে। কিরে, তখন থেকে চুপ করে আছিস, কি হয়েছে তোর? আর কালকে আকিবকে সব বলেছিলি? আনহা মাথা নাড়িয়ে না সূচক জবাব দেয়। কি, এই গাধি একটা, বলবি না কেন? হুম, আরে ডায়লগগুলো তো ভুলে গেছি, বলতে গিয়ে সব ভুলে গেছি। হাই রে পোড়া কপাল, তুই আর বলতেও পারবি না। পরে দেখবি আকিব ফুররুত করে উড়ে গেছে। প্লিজ মারিয়া, আমাকে ভয় দেখাস না। দেখছিস এমনিতেই টেনশনে আছি। ওকে ওকে, আমি তোকে লিখে দিচ্ছি, বাড়িতে গিয়ে মুখস্থ করে নিবি। ওকে। ওকে।
মারিয়া আনহাকে ওর বলা ডায়লগগুলো একটা কাগজে লিখে দিল। আনহাও খুশি মনে নিয়ে নিল। ক্লাস শেষে আনহা আকিবের সাথে বাড়ি ফেরে। বিকেলবেলা আনহা ওর রুমের ব্যালকনিতে এপাশ ওপাশ পায়চারি করছে আর মারিয়ার দেয়া কাগজটা মন দিয়ে পড়ছে। তখনই আকিব রুমে আসলো। আনহাকে না দেখে ব্যালকনিতে ঢুকলো। আকিবকে দেখে আনহার হাত থেকে কাগজটা পড়ে গেল। আকিব গিয়ে কাগজটা ওঠালো এবং পড়তে শুরু করলো। তুমি আমার সাদা কালো মনটাকে ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দিয়েছো। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আই লাভ। আকিব আর পড়তে পারল না। তার আগেই আনহা আকিবের হাত থেকে কাগজটা নিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। এটা কি করলে? আমি তো পুরো পড়তে পারলাম না। অন্য জিনিস পড়া উচিত না। তুমি কেন পড়ছিলে? ওয়েট, কালকে তুমি এসব বলতে চাইছিলে? কি সব? ওই যে সাদা কালো মন, তারপর কে যেন বললে রঙিন। হাই রে, এখন কি বলি? গেলাম তো ফেসে। তুমি আমাকে এসব বলছিলে কেন? আমি তোমাকে কখন? এর মধ্যে সব ভুলে গেলে? কেসটা কি বলো তো? আসলে এটা একটা কবিতা, মারিয়ার লেখা। তরুণের লেখা কবিতা আমাকে কেন শোনাচ্ছিলে? আমি আর কিছু বলতে পারবো না। বাই দ্য ওয়ে, তুমি আমার সাথে এত কথা বলছো কেন? মানে? মানে 2 দিন ধরে তো আমার সাথে কথাই বলছো না, ঘুম মেরে আছো। আজকে কথা বলতে কেন এসেছো? আরে যাও যাও, তোমার সাথে কথা না বললে আমার ঘোড়ার ডিম হবে। এই আনহা আদনান কাউকে পরোয়া করে না। আনহা মুখ ঘুরিয়ে চলে গেল। এসেই বড় একটা নিঃশ্বাস ফেলে। উফ বাবা, বাঁচা গেল, নাহলে এক্ষুনি ধরা বেড়ে যেতাম। সরি আকিব, আমি তোমার সাথে ওইভাবে কথা বলতে চাইনি, কিন্তু যদি ওইভাবে কথা না বলতাম তাহলে তুমি সব জেনে যেতে। আকিব তো এখনো থ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আনহার কথায় ওর আরও রাগ হচ্ছে। ওর সাথে কথা না বলে আনহার কিছুই যায় আসে না। আনহা কি ওকে একটুও ভালোবাসে না? কিন্তু আকিব খুব ভালোভাবেই জেনে গেছে যে এতদিনে ও আনহাকে কতটা ভালোবেসে ফেলেছে। কিন্তু আনহা কেন আকিবকে ভালোবাসতে পারলো না? কেন পারলো না? এটা ভাবতে ভাবতেই আকিব আরও রেগে গেল। আমি আর তোমার সাথে কখনোই কথা বলবো না আনহা, কখনোই না। আমার শত কষ্ট হলেও না। আকিব রাগে দেয়ালে একটা ঘুষি মেরে চলে আসে। রাতে আকিব টেবিলে বসে পড়ছে আর আনহা ব্যালকনিতে গিয়ে মারিয়াকে কল করে। হ্যাঁ বল, বলেছিস? না। তারপর আনহা মারিয়াকে সব খুলে বলল। আরে বোকারাম, তখনই যে বলে ফেলতি। কি একটা কাজ করলি তুই! আকিব যখন কাগজটা পড়তেছিল ওখানেই তো তোর নামটা লেখা ছিল, ওটা পড়তে দিলি না কেন? তাহলেই তো হয়ে যেত। আর তুই বলতেই ওটা তোর মনের কথা। আকিব কি ভাবতো যে আমি ডায়লগ কাগজে লিখে মুখস্থ করি? আমি এখন কেমনে বোঝাই তোরে? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? একে আকিবকে তোর মনের কথাটা জানাতে পারতি। এখন বোঝো ঠেলা, পাশা খেলার চাল তুমি ঘুরিয়ে দিয়েছো। এখন জেতাটা আরো মুশকিল। এখন আমি কি করব সেটা বল। গিলিবিলি ডান্স দে, হারামি মাইয়া। প্লিজ মারিয়া, একটা বুদ্ধি দে। কালকে ভার্সিটিতে আয়, তারপর। আনহা ফোন কেটে রুমে এসে দেখে আকিব লাইট অফ করে ঘুমিয়ে পড়েছে। আনহাও শুয়ে পড়ল, কিন্তু ওর ঘুম চাঁদের দেশে চলে গেছে। সারা রাত এপাশ ওপাশ করে শেষ রাতে ঘুমিয়ে পড়ে। সকালে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে আকিবের পিছু পিছু ছুটে। আকিব একবারও আনহার সাথে কথা বলেনি। আনহা অবশ্য কথা বলেছে, আকিব শুধু শুনেছে, কোনো উত্তরই দেয়নি। ভার্সিটিতে গিয়েই আনহা মারিয়ার সাথে দেখা করে। ওরে আমার বাড়ি বুড়ি রে, একখানে বুদ্ধি দেও রে। তোমার বুদ্ধির গুষ্টি কিলাই রে। এমন কইরো না বুড়ি, মোর কলিজার হাত দিয়ে যায় রে। এটা তখন মনে ছিল না, এখন সব কিছুর উগান্ডায় পাঠিয়ে এসেছিস। হেতে রে কলিজা হাড্ডি যায়। আচ্ছা শোন, আমি খুব ভালো করে বুঝে গেছি তুই কিচ্ছু বলতে পারবি না। আকিবের মুখ দিয়েই কথা বের করতে হবে। কিন্তু কিভাবে? তুই বলবি ওর মুখ দিয়ে। আকিব কোনোদিনও বলবে না। এসব ক্ষেত্রেও মারাত্মক রকমের লাজুক টাইপের। রিধিকে প্রপোজ করার ঘটনা শুনলে তুই হাসবি। আমিও সব জানতেও চাই না। আর তুই নিজেকে আর রিধিকে এক করিস না। তুই আকিবের ওয়াইফ, আর রিধি গার্লফ্রেন্ড ছিল। যাক বাদ দে, ক্লাসে যাই, এসব ব্যাপারে পরে প্ল্যান করা যাবে। সময় তো আর পেরিয়ে যাচ্ছে না। দুজনে মিলে ক্লাসে যায়, কিন্তু আজকে তেমনভাবে ক্লাস হয় না। কয়েকজন সিনিয়র স্টুডেন্টরা এসে প্রতি ক্লাসে গিয়ে ওদের বিদায় অনুষ্ঠান সম্পর্কে বলে। আনহার ক্লাসেও যায়, আকিবও যায়। শোনো স্টুডেন্টস, তোমাদের সিনিয়রদের বিদায় অনুষ্ঠান 2 দিন পর। ওরা শেষ বর্ষের ছাত্রছাত্রী, কিছুদিন পর ওদের পরীক্ষা, তারপর ওরা ভার্সিটি থেকে চলে যাবে। তাই বিদায় অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবে। মেয়েরা শাড়ি পরবে, যে রকম পারো সে রঙের শাড়ি পরতে পারো, আর ছেলেরা পাঞ্জাবি, ঠিক আছে?
এতক্ষণ স্যার 7ই মার্চের ভাষণ দেওয়ার পর চলে গেল। মারিয়া তো খুব খুশি, শাড়ি পরতে ও ভীষণ ভালোবাসে। আনহা, তোর একটা চান্স আসছে সামনে। কি? শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে আকিবকে একটু ইমোশনাল করবি তোর প্রতি। দেখবি বরফ গলে পানি। তুই সব সময় বেশি বুঝিস। তুই দেখিস, এতেই কাজ হবে। ওকে, দেখি কি হয়। আজকে ভার্সিটিতে আকিবদের বিদায় অনুষ্ঠান। আনহা গাঢ় গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, শাড়ির পাড়ে মোটা করে চুমকির কাজ করা, চোখে মোটা কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, চুলগুলো খোপা করে তাতে সাদা ফুলের মধ্যে একপাশে 3টি গোলাপ ফুল লাগিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতেছে। আকিব শাওয়ার নিয়ে বের হয়ে আনহাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, চোখ ফেরাতেই পারছে না। আকিব যে আনহাকে এতক্ষণ ধরে দেখতেছে সেটা আনহা খেয়ালই করেনি। ও শাড়ি ঠিক করতে ব্যস্ত। আকিব চোখ পিটপিট করে তাকিয়ে আয়নার সামনে এসে আনহার পাশে দাঁড়ায়। আকিবকে দেখে আনহা একটু অবাক হয়ে আবার নিজের শাড়ি ঠিক করতে মন দিল। একটু পরপর আকিবের দিকে আর চোখে তাকিয়ে দেখে আকিব গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবি পরেছে জিন্সের সাথে। পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত ভাঁজ করা, চুলগুলো স্পাইক করা। আনহা এসব দেখতে দেখতে পাগল হয়ে যাবে। উফ, কি মানিয়েছে আকিবকে। আনহা আয়নার দিকে তাকিয়ে আকিব আর ওর প্রতিবিম্ব দেখতেছে। আচ্ছা, আকিবকে কি আমার পাশে মানিয়েছে, নাকি হৃদিকে আকিবের পাশে বেশি মানাতো? না, ওই 12 ভাতারি ম্যাক্স প্রো কখনোই আকিবের সাথে মানাবে না। আনহা, তোকেই আকিবের পাশে মানে। ততক্ষণে আকিব রেডি হয়ে গেছে। ছেলেদের রেডি হতে মাত্র 5 মিনিট লাগে, মেয়েদের মতো চুল বাঁধা মেকআপ করা লাগে না। যাই হোক, আকিব রেডি হয়ে বেরিয়ে পড়ল। আনহার তখনও চুড়ি পরা বাকি, চুড়িগুলো হাতে নিয়ে পড়তে পড়তে আকিবের পিছু পিছু ছুটল। আকিব বাইক চালাচ্ছে, আনহা পেছনে মুখ গোমরা করে বসে আছে। এত সুন্দর করে সেজেছে সেটা তো আকিবের জন্যই, কিন্তু আকিব ওকে একবারও দেখলো না। ধুর, ওর ভালো লাগছে না, ইচ্ছে করছে এখনই সব খুলে ফেলতে। কিন্তু আনহার ধারণা সম্পূর্ণ ভুল। আকিব বাইকের লুকিং গ্লাসে আনহাকে সারা রাস্তা দেখতে দেখতে আসে। ওর চোখে সানগ্লাস থাকার জন্য আনহা দেখেনি। ভার্সিটিতে আজকে সব মেয়েরা রং বেরঙের শাড়ি পরে এসেছে, ছেলেরাও পাঞ্জাবি পরে এসেছে। সিনিয়ররা এক কালারের পাঞ্জাবি পরেছে। আকিব ভার্সিটির সামনে বাইক থামায়। আনহা নেমেই হনহনিয়ে ভেতরে আসতে লাগলো। একটুখানি আসলেই আনহা আস্তে আস্তে হাঁটতে লাগলো। ভেবেছিল আকিব ওকে পিছু ডাকবে, কিন্তু ডাকলো না। এতে আনহা আরও রেগে যায়, তাড়াতাড়ি চলে আসলো। ভেতরে আসতেই মারিয়ার সাথে দেখা হয়। মারিয়া জাম কালারের শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ওকে। ওয়াও আনহা, তোকে তো আজকে হ্যাপি লাগছে। যার বলার কথা সে বললো না, এখন তুই বল, আমি এতেই খুশি হব। বলিস কি, আকিব তোর প্রশংসা করেনি? প্রশংসা দূরের কথা, আমার দিকে তাকায়নি পর্যন্ত। ইম্পসিবল। এটাই সত্যি। আরে ঠিকই তোকে দেখেছে, তুই দেখেছিসনি? চল আজকে আমি দেখব আকিব কিভাবে তোর দিকে না তাকিয়ে থাকে। চল অনুষ্ঠানের প্যান্ডেলে যায়। মারিয়া আনহাকে নিয়ে প্যান্ডেলের কাছে যায়। তেমন মানুষ আসেনি, ওরাই তাড়াতাড়ি এসেছে। আকিব আর ওর বন্ধুরা মিলে সব ফুল দিয়ে প্যান্ডেল সাজাচ্ছে। আনহা, মারিয়া আর একটা মেয়ে প্যান্ডেল থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে, আর মারিয়া গোয়েন্দাগিরি করছে। একটু পরপর আকিবের দিকে তাকাচ্ছে। এমন সময় আনহার ক্লাসের কতগুলো দুষ্টু ছেলেরা আসলো। আনহা আর মারিয়াকে দেখে ওখানেই থমকে দাঁড়ায়। ওদের দিকে তাকিয়ে কি যেন বলছে আর মিটিমিটি করে হাসে। আনহা সেটা লক্ষ্য করে। মারিয়া, চল এখান থেকে চলে যাই, ওই ছেলেগুলো বেশি সুবিধার না। এখান থেকে গেলে আরো সমস্যা। কি বল, এই বদলোকগুলো মেয়েদেরকে একা পেলেই বিরক্ত করে। আমাদের ক্লাসের অনেক মেয়েকে বিরক্ত করেছে। বড়লোকের ছেলে বলে কেউ কিচ্ছু বলতে পারে না। যাই হোক, এখানেই থাকি। দেখিস না ওখানে সব সিনিয়ররা আছে, ওদের সামনে কিছু বলতে পারবো না। ঠিক আছে। ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে। হঠাৎ করে একটা ছেলে এসে আনহার পিঠে হালকা চাপড় মেরে বলল, কিরে আনা, কেমন আছিস? ভালো আছি। আনহা, তোকে আজকে খুব সুন্দর লাগছে তো। তোর হাজবেন্ড কেমন আছে? আর তুই ভালো আছিস তো? আনহা একটু বিরক্ত ফিল করে, তবু হ্যাঁ ভালো আছি বলল। মারিয়াও বিরক্ত হয়ে যায় ওদের কাণ্ড কারখানায়, কিন্তু কিচ্ছু বলে না। এরকম একটু পরপর একজন এসে আনহাকে ছোঁয়ার বাহানায় এক একটা প্রশ্ন করতে লাগলো। আনহাও বিরক্ত হয়ে উত্তর দিয়েছে। ছেলেগুলো এক জায়গায় দাঁড়িয়ে হাসছে। একজন বলল, তোরা তো পিঠে হাত দিলি, আমি আবার কোমরে হাত দিব, দেখবি?
সবাই হেসে ছেলেটার সাথে তাল মেলালো। আনহা মারিয়ার সাথে কথা বলছিল, আর ওই ছেলেটা আস্তে আস্তে আনহার দিকে এগোচ্ছে। যেই না আনহার কোমরে হাত দেবে, অমনি একটা হাত ছেলেটার হাত ধরে ফেললো। আনহা পেছনে তাকিয়ে দেখে আকিব। চোখ দুটো লাল হয়ে গেছে রাগের কারণে, মুখেও লাল আওয়াজ ছড়িয়ে পড়েছে। আনহা আকিবকে এতটা রাগতে কখনোই দেখেনি। আনহা ভাবতে লাগলো, এটা কি আগের সেই সহজ সরল আকিব নাকি অন্য কেউ। আকিব এক হাতে ছেলেটার হাত ধরে আছে, অন্য হাত দিয়ে আনহাকে সরিয়ে দিল। এতক্ষণ ধরে আকিব ছেলেগুলোর কাণ্ড দেখে রাগে লাল হয়ে গিয়েছে, আর এখন ওদের রক্ষা নেই। আকিব ছেলেটার হাতটা মুচড়ে ধরিয়ে ছেলেটা ব্যথায় কোকাচ্ছে। কেমন আছিস? হাজব্যান্ড কেমন আছে? তোকে খুব সুন্দর লাগছে। এসব বলার জন্য গায়ে হাত লাগানো জরুরি কি? হ্যাঁ, জরুরি। অন্য ছেলেগুলো এগিয়ে এলো। আকিব ওর কাছে থাকা ছেলেটাকে ধাক্কা দিয়ে ওদের উপর ফেলে দিল। সাথে সাথে সবাই ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যায়। আকিব কোমর থেকে বেল্ট খুলে ওদের মারতে লাগলো। এটা দেখে আনহা আকিবকে বাধা দিতে নিলে মারিয়া ওকে টেনে ধরে। তুই কোথায় যাচ্ছিস? চুপ করে দাঁড়া এখানে। কিন্তু ওরা যে মরে যাবে। মরুক, জাহান্নামে যা, তুই এখানেই দাঁড়া। আকিব অনেকক্ষণ ধরে ওদের মেরে যাচ্ছে। ছেলেগুলো চেঁচাচ্ছে, পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে দেখে আকিবের বন্ধুরা এসে ওকে আটকায়। তো ছাড় আমাকে। আনহার গায়ে হাত তোর সাহস হলো কি করে? ওদের তো আমি মেরেই ফেলবো। শান্ত হ আকিব, প্লিজ এমন করিস না, পরে প্রবলেম হতে পারে। আকিব প্লিজ জাস্ট রিল্যাক্স। আকিব একটু শান্ত হয়, কিন্তু ছেলেগুলোর উপর এখনও রেগে আছে। ছেলেগুলো ব্যথায় কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। একজন বলল, ভাইয়া আপনি সামান্য একটা মেয়ের জন্য আমাদের মারলেন, এটা ঠিক করলেন না। কি হয় মেয়েটা আপনার বউ নাকি? আরে না, আনা তো আকিবের ইয়াস, শি ইজ মাই ওয়াইফ। আকিবের কথায় উপস্থিত সবাই চমকে যায়। ইনফ্যাক্ট আকিবের বন্ধুরাও ভীষণ চমকায়, কারণ এই প্রথম সবাই সত্যিটা জানলো। আনহা তো রোবট হয়ে দাঁড়িয়ে আছে, আর মারিয়া খুশিতে টলটলো করছে। কি বলিস তুই? আনহা তোর? ঠিক শুনেছিস, আনহা ইজ মাই ওয়াইফ, এটাই সত্যি। আর তোদের যদি আরেকবার আনহার আশেপাশে দেখেছে তো খুব খারাপ হয়ে যাবে, মাইন্ডেড। কিন্তু আকিব কিছু না বলে আনহার হাত শক্ত করে ধরে টানতে টানতে গেটের কাছে নিয়ে এলো। বাইকে গিয়ে বসে আনহার হাত ধরে টেনে বসালো। আনহা তো ভয়ে কিছু বলতেই পারছে না, চুপচাপ বাইকে বসে পড়ল। আকিবের বন্ধুরা সব হা হয়ে দেখছে। মারিয়া তখন ওদের সব ঘটনা বলল, যে কিভাবে ওদের বিয়ে হয়েছে। আকিব ফুল স্পিডে বাইক চালাচ্ছে, আনহা আকিবকে শক্ত করে ধরে আছে। বাড়ির সামনে গিয়ে আকিব বাইক থামায়, আনহার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যেতে লাগলো। আকিব আনহার হাত ধরে টেনে রুমে নিয়ে যাচ্ছে। আকিব আনহার হাত শক্ত করে ধরায় আনহার হাতের কাছের চুড়িগুলো মটমট করে ভেঙে পড়তেছে। আকিবের সেদিকে কোনো খেয়ালই নেই, আনহাকে টেনে নিয়ে রুমে গেল। এক ঝটকায় আনহার হাত ছেড়ে দেয়। আনহা পড়তে পড়তে নিজেকে সামনে নেয়। আকিব গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর আনহার সামনে এসে দাঁড়ালো। রাগের লাল আভা এখনো আকিবের মুখে দেখা যাচ্ছে। আনহা ভয়ে বারবার ঢোক গিলছে। কে বলেছিল তোমাকে এসব শাড়ি পরতে? কে বলেছিল সাজতে? হ্যাঁ বলো। আকিবের ধমকে আনহা কেঁপে উঠল। আকিব কখনোই আনহার সাথে এরকমভাবে কথা বলেনি, আজই প্রথম বলতেছে। কি হলো বলো? এসব সাজ কাকে দেখাতে চাও? সোহানকে, তাই তো? তাহলে ভার্সিটিতে কেন গিয়েছিলে? রেস্টুরেন্টে যেতে? তাহলে তো আজকে আমাকে ঝামেলায় পড়তে হতো না। আনহা কিছুই বোঝে না, শুধু চোখের পানি ফেলছে আর বারবার হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছছে। আনহা ভাবছে আকিব এত কঠোর হলো কিভাবে। আকিব তো এমন ছিল না, এ কদিনে কি এমন হলো যে এতটা বদলে গেল। আনহার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা বলতে পারতো, কেন ওর সাথে এরকম করছে। লিসেন মিস আনহা আদনান, এরপর থেকে আপনার ভার্সিটি যাওয়া বন্ধ, ওকে? আর আমি না আসা পর্যন্ত এই রুম থেকে বের হতে পারবে না। আকিব দরজা বাইরে থেকে বন্ধ করে বেরিয়ে যায়। আকিব বের হওয়ার সময় ওর মাকে বলে যায় আনহাকে যাতে রুম থেকে বের হতে না দেয়। এটুকু বলেই বেরিয়ে যায় আকিব। ওর মাও অবাক চোখে আকিবকে দেখছিল, কেননা আজকে আকিবকে উনি প্রথম এতটা রাখতে দেখলেন, তাই উনি আনহার কাছে যায় না। আনহা কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ে। আনহা ভেবে পাচ্ছে না আজকে ওর দোষটা কোথায় ছিল। সাজের কথা বলতে গেলে আজকে তো সবাই সেজেছে, আর আনহা আজকে শুধু আকিবের জন্যই সেজেছে, আর সেই কারণেই আকিব এতটা বকলো আনহাকে। আনহা ফ্লোরে বসে খাটের উপর মাথা রেখে কাঁদতে থাকে। আকিব ভার্সিটিতে চলে যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। ঘুমের মধ্যে হাতে জ্বালা পড়া অনুভব করতেই আনহা চোখ মেলে তাকায়। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটাও নিজেও জানে না।
চোখ মেলে তাকিয়ে দেখে আকিব ওর হাতে ঔষধ লাগাচ্ছে। আনহা উঠে দাঁড়ায়। তুমি? কেন? সোহানকে আশা করছিল বলছি। আনহা এবার রেগে যায়। দেখো আকিব, অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি, কিন্তু আর না। আমি কি সব সময় তোমার কানের গোড়ায় গিয়ে ঘ্যান ঘ্যান করি? তুমি আমাকে শোনের কথা শোনাচ্ছ কেন? ওমা, তোমার খারাপ লাগছে? কিন্তু সোহানের কথা শুনে তোমার খারাপ লাগার তো কথা না। দেখো আকিব, আকিব সাথে সাথে আনহার হাত ধরে নিয়ে খাটে বসিয়ে হাতে ঔষধ লাগিয়ে দিল। চুরিতে আনহার হাত কেটে গিয়েছে। আকিব এসে সেটা দেখেই ঔষধ লাগাচ্ছিল। তখনই আনহার ঘুম ভাঙে। আনহা উঠে যাওয়ার কারণে পুরো ঔষধ লাগাতে পারেনি। মিস আনহা, তোমাকে যদি সোহান এইভাবে দেখে তাহলে বলবে আমি তোমার প্রতি কেয়ারফুল না। আবার সোহান, হাত ছাড়ো। তোমার ওষুধ লাগাতে হবে না। আনহা আকিবের থেকে হাত ছাড়িয়ে কাপড় নিয়ে বাথরুমে চলে যায় চেঞ্জ করতে। আকিব ফার্স্ট এড বক্স গুছিয়ে রেখে নিজেও চলে যায়। আনহা ফ্রেশ হয়ে এসে খাটের উপর বসে আছে আর ভাবছে আকিব তো ওকে ভার্সিটিতে যেতে বারণ করেছে, কিন্তু এই বাড়িতে একা থাকা অসম্ভব। শাশুড়ি আর আনহা একা বাড়িতে, এভাবে থাকলে আনহার দম বন্ধ হয়ে যাবে। তোর ভালো লাগে না, ভার্সিটিতে যেতেও ভালো লাগে না, আর বাড়িতে আসলেও ভালো লাগে না। এখন কি করি? এমন সময় কাজের লোক এসে বলল আনহাকে আকিব নিচে যেতে বলেছে। আনহা নিচে এসে দেখে আকিব দাঁড়িয়ে আছে আর সোফায় একজন লোক বসা, ওনার সামনে চা বিস্কুট দেয়া। আনহা ভাবলো এ আবার কে, কি জন্য এসেছে? আকিবের বাবা মা ও বসা, লোকটার সাথে কি যেন কথা বলতেছে। আনহা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নেমে এসে দাঁড়ালো। ওই তো আনহা এসে গেছে। শোনো আনহা, এই হলো তোমার টিচার। আজ থেকে প্রতিদিন উনি এসে তোমাকে পড়াবেন। কিন্তু কেন? আপনার ভার্সিটি যাওয়া বন্ধ, তাই বলে কি পড়ালেখা কি আকাশে উঠেছে নাকি? পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিবেন আর বাড়িতে বসে পড়াশোনা করবেন। আহা, ওকে এইভাবে বলছিস কেন? আমি বলছি তোমাকে আর ভার্সিটিতে যেতে হবে না, তুমি বাড়িতে বসে পড়বে আর পরীক্ষার সময় পরীক্ষা দেবে, ঠিক আছে? ঠিক আছে। এখন গিয়ে বই খাতা সব নিয়ে আসো। কেন? স্যারকে তোমাকে রুমে গিয়ে পড়াবে নাকি? আর তাছাড়া রুমে বসে আমি পড়বো, আমার সামনে পরীক্ষা। তুমি থাকলে আমার ডিস্টার্ব হবে। মাথায় ঢুকেছে? নাও গো। আনহার আগে গজগজ করতে করতে রুমে চলে আসে, বই খাতা গোছাতে থাকে আর বিড়বিড় করতে থাকে। ইস, এসেছে। কি ভাবছে ও? যা বলবে আমি তাই করব? উনি বলবেন ভার্সিটিতে যাবে না, তো আমি যেতে পারবো না? এখন আমার বাড়িতে টিচার রেখেছে। তো পড়াশোনা আর ভালো লাগে না। ভেবেছিলাম বিয়ের পরে আরামাইসে থাকবো, পড়াশোনার লাইফ থেকে আউট করে দেবো। কিছুই হলো না। এখন তাড়াতাড়ি যাই, নাহলে আবার রক্ষা নেই। কি জানি আমার ভার্সিটিতে না যাওয়ার কারণ হিসেবে কোন ভূগোলে বুঝিয়ে দিয়েছে বাবা আমাকে। আনহা তাড়াতাড়ি নিচে যায়। আনহা নিচে যাওয়ার সাথে সাথেই আকিব চলে আসে। আনহা এক দৃষ্টিতে আকিবের যাওয়া দেখে। আনহা স্যারের কাছে পড়তে বসে। রাত 10টায় পড়ানো শেষ করে স্যার চলে যায়। আনহা বই খাতা টি টেবিলে রেখে কাজের লোকের সাথে ডিনার সাজায়। তারপর শ্বশুর শাশুড়িকে খাইয়ে এক কাপ কফি হাতে রুমে যায়, কারণ এই সময় আকিব কফি খায়, না হলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। কফি খেলে ঘুমটা কম আসবে। কফি নিয়ে আকিবের সামনে রাখতেই আকিব কফি খেতে লাগলো। আনহার দিকে একবারও তাকালো না। আনহা ঠাস ঠাস করে বিছানা গুছিয়ে ঘুমিয়ে পড়ল। আকিব সেদিকে ভ্রুক্ষেপ করলো না, নিজের পড়ায় মন দিল। আস্তে আস্তে সময় পেরিয়ে যায়। আকিবের পরীক্ষাও শুরু হয়ে গেছে। এর মধ্যে আকিবের সাথে আনহার তেমন কোনো কথাই হয়নি। আকিব পরীক্ষার কারণে সারাদিন ভার্সিটিতে ক্লাস করেই কাটিয়ে দেয়, আর রাতে আনহা পড়তে পড়তেই সময় কেটে যায়। আকিবকে সময় দিতে পারে না। আর আকিব সবাইকে সাফ জানিয়ে দিয়েছে পরীক্ষা চলাকালীন ওকে কেউ যেন বিরক্ত না করে, সেটাই সবাই শুনতে বাধ্য। দেখতে দেখতে আকিবের পরীক্ষা শেষ, তার সাথে সাথে আনহার পরীক্ষা শুরু। এখন আকিব আর আনহার কাছে যায় না, কারণ আনহা এমনিতেই ফাঁকিবাজ, পড়তেই যায় না। পরীক্ষার শেষে আনহা এখন ফ্রি, আর আকিব বাবার সাথে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আনহা সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতেছে। আকিবও ওর বাবা মা খেতে আছে। আকিব রেডি হয়ে আসে অফিসে যাওয়ার জন্য। বাবা মা, আমার একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম কি, আমার তো পরীক্ষা শেষ, রেজাল্ট দিতে সময় লাগবে। আমি যদি বাড়ি থেকে একটু ঘুরে আসি। এটা শুনে আকিবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ এমনিতেই আনহাকে বেশি সময় দেখতে পায় না। আর যদি বাপের বাড়ি যায় তাহলে তো 10-15 দিন ছাড়া আসবেই না। এতদিন আকিব আনহাকে ছাড়া থাকবে কিভাবে? আকিব ওর বাবার মুখের উপর কোনো কথা বলতে পারল না। আনহা তো খুব খুশি। সবাইকে খাইয়ে আনহা রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। কালকে সকালে যাবে। খুশির ঠেলায় আজকেই ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে। রাতে আকিব বাড়িতে ফেরে। আনহা সোফায় বসে টিভি দেখছিল। আকিবকে রুমে আসতে দেখে আকিবের জন্য কফি নিয়ে যায়। আকিব তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল।
আনহা গিয়ে কফির কাপ এগিয়ে ধরল। আকিবও নিয়ে খেতে লাগলো। তা কদিন থাকবে? আকিবের মুখ দেখেও বুঝতে পারলো আকিবের কষ্ট হবে ওকে ছাড়া থাকতে, কিন্তু এটাই সুযোগ আকিবের পেট থেকে কথা বের করার। 1 মাস তো থাকবই। আনহার কথা শুনে আকিব কিচ্ছু বলল না, কফির কাপ শক্ত করে ধরল। কেন, তোমার কি থাকতে সমস্যা হবে? না, খুব আরাম লাগবে। বাই দ্য ওয়ে, 1 মাসের জায়গায় 2 মাস থেকে এসো, আরো ভালো হবে। বলতে বলতে আকিব বারান্দায় চলে যায়। ভাব দেখো, ভাঙবে তবু মাছ খাবে না। আমিও দেখে নেব মিস্টার আরিয়ান আদনান আকিব, এই আনহাকে ছাড়া তুমি কিভাবে থাকো। হ্যাঁ, আমি বলছি কাকি, আমারও তো থাকতে কষ্ট হবে, কিন্তু এটা যে আমাকে করতেই হবে। আনহা ঘুমিয়ে পড়ে। আকিব বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতের কফির কাপে কফি ঠান্ডা হয়ে গেছে। আকিব সেদিকে খেয়ালই করে না, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে। কফির কাপ ওভাবেই টেবিলে রেখে ঘুমিয়ে পড়ল। সকালে আনহা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। রেডি হওয়ার সময় ওর চোখ গেল টেবিলের ওপর রাখা কফির কাপে। আকিব কফি খায়নি। আনহা একটু মুচকি হেসে কফির কাপ নিয়ে নিচে চলে আসে। ব্রেকফাস্ট করে আনহা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আকিব ওকে ড্রপ করে দেবে। আকিব নীরবে গাড়ি চালাচ্ছে, কোনো কথা বোঝে না। বাইরে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটাই এসে গাড়ির উপর পড়ছে। আনহা জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি হাতে নিচ্ছে। বৃষ্টি ওর খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও, কিন্তু বাড়িতে গেলে ওর মা কিছুতেই বৃষ্টিতে ভিজতে দেবে না। এটা ভেবে ওর মন খারাপ হয়ে গেল। কিছু একটা ভেবে আনহা গাড়ির জানালা দিয়ে মুখ বের করে দিল বৃষ্টিটা ভালোভাবে অনুভব করার জন্য। তখনই আকিব গাড়ির কাজ লাগিয়ে দেয়। আনহা তাড়াতাড়ি মুখটা গাড়ির ভেতরে নিয়ে আসে, মুখটা গোমরা করে ফেলে, মুখটা আঁচল দিয়ে মুছে নিল। গাড়ি আনহার বাড়ির সামনে এসে থামলো। তামিম ওখানেই দাঁড়িয়ে আনহার জন্য অপেক্ষা করছিল। আনহা গাড়ি থেকে নামলো, সাথে সাথে তামিম আনহার দিকে ছাতা এগিয়ে দেয়। গাড়ি থেকে ওর ব্যাগও নিয়ে নেয়। তামিম আকিবকে ভেতরে আসতে বলেও যায় না, বলে অফিসে কাজ আছে। তামিম ভেতরে চলে যায়। আনহাও আস্তে আস্তে ভেতরে চলে আসে। আকিব শুধু চেয়ে চেয়ে আনহার যাওয়া দেখে। ও ভেবেছিল আনহা একবার পিছু ফিরে তাকাবে, কিন্তু আনহা তাকালো না। আকিব চলে যায়। আনহা বাড়িতে গিয়ে বাবা মার সাথে কথা বলে রুমে যায়। শাড়িটা চেঞ্জ করে খাটের উপর হেলান দিয়ে বসে আছে আর অতীতে ডুব দিল। সেদিন আকিবের ব্যবহারে আনহা খুব কষ্ট পেয়েছিল, কিন্তু সেদিন বিকেলে মারিয়া ফোন করে যা বলল তাতে আনহার রাগ উধাও হয়ে গিয়েছিল। সেদিন আনহাকে রুমে আটকে ভার্সিটিতে গিয়ে ওর বন্ধুদের কাছে নিজের মনের কথা শেয়ার করেছিল। ও বলেছিল আনহাকে ও কতটা ভালোবাসে, যেখানে মারিয়াও উপস্থিত ছিল। তাই ও আনহাকে ফোন করে সবটা বলে। কিন্তু এখন একটাই সমস্যা, আনহা আকিবের মুখ থেকে কিভাবে ভালোবাসার কথা বের করবে সেটাই ভেবে পাচ্ছে না। 3 দিন পার হয়ে গেছে, আনহা আর থাকতে পারছে না। আকিবকে না দেখে থাকতে ওর খুব কষ্ট হচ্ছে। এই 3 দিনে আকিবের ফোন করার জন্য অনেকবার ফোন হাতে নিয়েছে, কিন্তু পরক্ষণেই মারিয়ার কথা মনে পড়ল। মারিয়া ওকে বারণ করেছে আকিবকে কল করতে, কিন্তু আকিব তো ওকে একবারও কল করতে পারত নাকি অভিমান করেছে। আনহা ভাবতে লাগলো আকিব কি ওকে ছাড়া থাকতে পারছে নাকি আনহার মতোই ছটফট করছে। আনহা ভাবছে ওর রুমের মধ্যে পায়চারি করতেছে। এমন সময় আনহার মায়ের ডাক পড়ল। আনহা বিরক্ত হয়ে বসার রুমের দিকে পা বাড়ালো। কেউ না মা, এভাবে ডাকছো? আনহার বলতে পারল না। সোফায় বসা মানুষটাকে দেখে চমকে গেল আকিব, কিন্তু আকিব এখানে কেন? আনহাকে দেখে আকিব উঠে দাঁড়ালো। আনহা আকিবের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আকিব তোকে নিয়ে যেতে এসেছে। আনহা এবার অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। আকিব ওকে নিতে এসেছে, এটা হতেই পারে না। আনহা নিশ্চয়ই স্বপ্ন দেখছে। কি হলো, যা রেডি হয়ে নে। কিন্তু মা, আমি তোকে আরো কিছুদিন থাকবো, আর তা তো বলেই এসেছিলাম। কেন তোমাকে নিতে এসছে সেটা বাড়িতে গিয়ে জানতে পারবে। এখন রেডি হয়ে এসো। আনহা রেডি হতে চলে যায়। কেন আকিব ওকে নিতে এসেছে ভেবেই পাচ্ছে না। রেডি হয়ে বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে পড়ে। গাড়িতে বসে আনহা ভাবনার জগতে ডুবে আছে। কখন যে বাড়িতে এসে পড়লো সেটা খেয়ালই করলো না। এক্সকিউজ মি, আপনাকে কি কোলে করে নামাতে হবে নাকি? না, আমি যেতে পারবো। বাড়িতে এসে আনহা ওর শাশুড়ির থেকে জানতে পারলো রিমি প্রেগনেন্ট। আজ দুপুরে রিমি শ্বশুর বাড়ি যাবে, তাই আকিব গিয়েছিল আনহাকে আনতে। ও, তাহলে এই ব্যাপার। আকিব তাহলে মায়ের কথায় আমাকে আনতে গিয়েছে, নিজে চলো না। শয়তান একটা, আমাকে একটু মিস করে। দুপুরে সবাই রিমির শ্বশুর বাড়িতে যায়। আনহা রিমি আর তানভীরকে কংগ্রাচুলেশন জানায়। আনহা, সেদিনের রিপোর্টটা তো ভুল ছিল, তার সঠিক রিপোর্ট কবে পাবো?
আনহা কিচ্ছু বলল না, শুধু দূরে বসে থাকা আকিবের দিকে এক নজর দেখলো। সবার সাথে বসে গল্প করছে আকিব। বিকেলবেলা আকিব আর আনহা বাড়িতে চলে আসে। ওর শ্বশুর শাশুড়ি থেকে যায়। রিমি জোর করে রেখে দেয়। আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কোনো থামাথামি নেই। সামনে শীত আসে আর এখন বৃষ্টি। নভেম্বরের এই সময়টাতে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে আকিব আজকে অফিসে যায়নি। আর তার চেয়ে বড় কারণ হলো আনহাকে একা বাড়িতে রেখে ও যাবে না। তাই সকাল থেকে রুমে বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। 12টার পর বৃষ্টি একটু থামে। আনহা খাবার রেডি করে গোসল করার জন্য রুমে যেতেই বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি আবার শুরু হয়েছে। আনহা দৌড়ে গিয়ে বাথরুমে কাপড় রেখে ঝড়ের গতিতে রুমের থেকে বেরিয়ে যায়। পথেই আকিবের সাথে জোরে ধাক্কা।